আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেস্কে। শুরুতেই গাজায় একদিনে 57 জনের মৃত্যু, সেনাদের আরো নৃশংস হওয়ার নির্দেশ নেতানিয়াহুর। যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে পিটিশনে প্রায় 1.5 লাখ ইসরায়েলি স্বাক্ষর। ট্রাম্প বিরোধী বিক্ষোভে আবার উত্তাল যুক্তরাষ্ট্র। দেশজুড়ে অন্তত 400 জায়গায় কর্মসূচি। প্রেসিডেন্টকে হিটলার ও স্টালিনের সাথে তুলনা। দক্ষিণ আফ্রিকান এক ধনকুবের জনগণের সবকিছু কেড়ে নিচ্ছে। ধনীরা আরো ধনী হচ্ছে আর ভোগান্তিতে পড়ছি আমরা। আমাদের আইনগত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা ফ্যাসিবাদ। জোসেফ স্টালিনের কৌশল ব্যবহার করছে ট্রাম্প। 30 দিনের পরিবর্তে মাত্র 30 ঘন্টায় যুদ্ধবিরতি পেলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টকে খুশি রাখতেই পুতিনের সাময়িক নমনীয়তা, বলছেন বিশ্লেষকরা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। গাজায় বর্বরতা আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নৃশংস হামলায় আরও 57 ফিলিস্তিনি নিহত হয়েছে। আশ্রয় ক্যাম্পগুলো লক্ষ্য করে চলছে নির্বিচারে বোমাবর্ষণ। শনিবার কয়েক দফা হামলায় কমপক্ষে 54 জন প্রাণ হারায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। রোববার ভোরে হামলার শিকার হয় মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরের একটি ভবন। এতে 3 জনের মৃত্যু হয়, অনেকেই আহত হন। 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 51,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে এই সংখ্যা 61,700-র বেশি। গাজা উপত্যকায় হামাসের পাল্টা প্রতিরোধে এক ইসরায়েলি সেনার প্রাণ গেল। আহত হয়েছে আরও 5 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থাই গুরুতর। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের হামলায় এই হতাহতের ঘটনা। আইডিএফের দাবি, টানেল থেকে বের হয়ে সেনাদের লক্ষ্য করে আরপিজি নিক্ষেপ করে লুকিয়ে থাকা হামাস সদস্যরা। আর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল পুনরায় গাজায় বর্বরতা শুরুর পর এটাই তাদের প্রথম সেনা মৃত্যুর ঘটনা। 35 বছর বয়সী নিহত ওই সেনা আইডিএফের গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের সদস্য। গাজায় সেনাদের আরও নৃশংস হওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে পুরোপুরি ধ্বংসের ঘোষণা দিয়েছেন আবারও। যদিও নিজ দেশে জিম্মি মুক্তির দাবিতে ক্রমেই চাপ বাড়ছে তার সরকারের উপর। শনিবারও হামাসের সাথে সমঝোতা না করায় দেশজুড়ে হয়েছে ব্যাপক বিক্ষোভ আর সহিংসতা। যুদ্ধ বন্ধের দাবিতে এক পিটিশনে এখন পর্যন্ত স্বাক্ষর করেছেন কমপক্ষে 1,40,000 ইসরায়েলি। ইসরায়েলি পুলিশ ও বিক্ষোভকারীদের হাতাহাতির এই দৃশ্য তেল আবিবের। গাজায় যুদ্ধের জেরে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্রমেই ক্ষোভ বাড়ছে সাধারণ ইসরায়েলিদের মাঝে। ফলে নিয়মিতই বিক্ষোভ সহিংসতার সাক্ষী হচ্ছে দেশটি। বিক্ষুব্ধ ইসরায়েলিদের অভিযোগ, নিজ স্বার্থে সংঘাত জিইয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। পরোয়া করছেন না জিম্মিদের জীবনের। শত শত নিরীহ ফিলিস্তিনির প্রাণহানিতেও ক্ষোভ ঝেড়েছে অনেক আন্দোলনকারী। এখনও গাজায় আমাদের 59 জিম্মি রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানই তাদের অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। এই সংঘাত অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল। যুদ্ধ থেকে এখন আর অর্জনের কিছু নেই আমাদের। নেতানিয়াহু একজন মিথ্যেবাদী। প্রতিটি নিঃশ্বাসে তিনি মিথ্যে বলেন। গাজার মানুষের জীবনের মূল্য রয়েছে আমাদের কাছে। সেখানে অনেক নিরপরাধের প্রাণ যাচ্ছে। আমরা জিম্মিদের ফেরত চাই। পাশাপাশি ইসরায়েলি সেনাদের নিয়েও চিন্তিত। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো কারণই নেই। বিক্ষোভ আর নানামুখী চাপ উপেক্ষা করে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তিতে হামাস যে শর্ত দিচ্ছে সেটি মানবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। হামাসের ওপর চাপ বাড়াতে আইডিএফকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছি। এই যুদ্ধে আমাদের বড় ধরনের মূল্য চোকাতে হচ্ছে। তবে অস্তিত্ব রক্ষায় বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা না হলে আরও একটি 7 অক্টোবর হবে কেবল সময়ের ব্যাপার। হামাস যা চায় তা মেনে নিলে তারা আবারও সংগঠিত হয়ে আমাদের উপর হামলার সক্ষমতা পাবে। এদিকে রিস্টোর্ড ইসরায়েল নামের একটি ওয়েবসাইট পরিচালিত ক্যাম্পেইনে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের দাবিতে পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির 1,40,000 নাগরিক। সেনা সদস্য, লেখক সহ এই তালিকায় আছে নানা শ্রেণী পেশার মানুষ।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি জিম্মি এলকানা বহবতের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হামাস। 1 মাসের মধ্যে এই জিম্মির 3য় ভিডিও এটি। ওই ভিডিওতে দেখা যায় যে বেশ বিপর্যস্ত অবস্থায় এলকানাকে, এ সময় পরিবারের সাথে কথা বলার ইচ্ছেও প্রকাশ করেন তিনি। যুদ্ধবন্ধের বিনিময়ে তোলেন নিজেদের মুক্তির দাবি। জিম্মি মুক্তির দাবিতে অনেক ইসরায়েলি সেনার চিঠিতে স্বাক্ষরের বিষয়টিকে সাধুবাদ জানান তিনি। এর পাশাপাশি নেতানিয়াহু সরকারের উপরে চাপ বাড়ানোর আহ্বানও জানান এলকানা। এখনও হামাসের কাছে 59 জন জিম্মি রয়েছে। ধারণা করা হয় এর মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বন্ধে $100 কোটি প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন হামাস নেতারা। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে আপোষ করতে নারাজ। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়, লড়াই বন্ধে হামাসকে $200 কোটি প্রস্তাব দেওয়া হয়। এর বিনিময়ে অস্ত্র জমা দিয়ে উপত্যকা থেকে সরতে হবে। তবে অঢেল সম্পদ আর বিলাসী জীবনের নিশ্চয়তা উপেক্ষা করেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান হামাস নেতারা। মাতৃভূমি অথবা মৃত্যু, বহুল আলোচিত প্রবাদের যেন জলজ্যান্ত উদাহরণ ইয়াহিয়া সিনওয়ার। দখলদারিত্ব থেকে পবিত্র ভূমি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে লড়াই করতে করতেই মৃত্যুকে বরণ করেন হামাসের এই সাবেক প্রধান। সিনাওয়ারের মতোই ইসরায়েলের সাথে লড়াইয়ে জীবন দিয়েছেন ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফের মতো হামাসের 16 শীর্ষ নেতা। সীমিত সক্ষমতা নিয়েই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন শীর্ষ সামরিক শক্তি ইসরায়েলের সাথে। ফলাফল, সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে গাজা ধ্বংস করে দিলেও দমানো যায়নি হামাসকে। এবার হামাসের এই নেতাদের নিয়েই চাঞ্চল্যকর তথ্য দিল ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ। কাতার ভিত্তিক পত্রিকা আল আরাবি আল জাদিদের বরাত দিয়ে ওয়াইনেট নিউজ বলছে, ইসরায়েলের সাথে আপোষ করতে কোটি কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয় হামাসকে। তবে তাতে রাজি হননি হামাস নেতারা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসকে $200 কোটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, বিনিময়ে গাজায় চলমান সশস্ত্র লড়াই বন্ধ করবে হামাস, সমর্পণ করবে সব ধরনের অস্ত্র। পরিবারের স্বজনদের নিয়ে বিদেশে যাওয়ার সুযোগও দেওয়া হবে হামাস নেতাদের। তবে নিরাপদ জীবনের নিশ্চয়তা, অঢেল সম্পদের ভাণ্ডার এবং বিলাসী জীবনের সব রকমের ব্যবস্থা লোভনীয় এমন প্রস্তাব থেকে মুখ ফিরিয়ে নেয় হামাস। বিশ্বাসঘাতকতা করেনি মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে। ঘোষণা দেন ইসরায়েল বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার। বিভিন্ন সূত্র বলছে, এই প্রস্তাব রাখা হয় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের কমান্ডার ও শীর্ষ নেতাদের সামনে, যার মাঝে আছেন হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের ভাই মোহাম্মদ সিনাওয়ার, মোহাম্মদ শাবানে এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাদ্দাদ। অর্থের ফাঁদে পা না দিয়ে নিজ দেশের জন্য লড়ে যাওয়াকে সঠিক মনে করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। আগামী জুনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই তথ্য জানিয়েছেন। বুধবার এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে ফিলিস্তিনের স্বীকৃতি দেয়া সঠিক মনে করছেন তিনি। তাই সৌদি আরবের সাথে সম্মেলনে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যাতে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সে বিষয়েও চেষ্টার ইঙ্গিত দেন তিনি। বিশ্বের প্রায় 150 দেশ ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও পরাশক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান কেউই দেয়নি। অন্যদিকে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন ও সিরিয়া। আমাদের ফিলিস্তিনকে স্বীকৃতির পদক্ষেপ নেওয়া উচিত এবং সামনেই তা করব। কোনো ঐক্য বা কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, সঠিক মনে করেছি বলেই এই পদক্ষেপ নিচ্ছি। আরেকটি বিষয়, আমি চাই ইসরায়েলকেও যেন অনেকে স্বীকৃতি দেয়, বিশেষ করে ইরানের মতো যারা ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে, যাতে সম্মিলিতভাবে অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত হয়। আবারও ইয়েমেনে ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হুথি। গোষ্ঠীটি জানায়, রাজধানী সানা উপকূলীয় এলাকা হুদেইদায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হুতির দাবি, একটি বিমানবন্দরে একটি বন্দর লক্ষ্য করে 29টি বিমান হামলা চালানো হয়েছে, তে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলায় কমপক্ষে 80 জন প্রাণ হারান। গেল 1 মাস ধরেই হুতির স্থাপনা লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে ওয়াশিংটন।
আবারও ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির অন্তত 400 স্থানে প্রতিবাদ কর্মসূচি হয়, লাখ লাখ মার্কিনী অংশ নেয়। কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে এই ক্ষোভ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সাথে তুলনাও করে আন্দোলনকারীরা, আর ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এলন মাস্ককেও তুলোধুনো করে বিক্ষুব্ধ মার্কিনীরা। ক্ষমতা গ্রহণের ঠিক 3 মাসের মাথায় আরও একবার ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠল যুক্তরাষ্ট্র। শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় 50501 নামের একটি সংগঠন। লক্ষ্য ছিল 50 রাজ্যে 50টি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে একটি আন্দোলন সফল করা। আহ্বানে সাড়া দিয়ে একযোগে 400 স্থানে হয় বিক্ষোভ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই কঠোর অভিবাসন বিরোধী নীতি, গাজায় আগ্রাসনে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন, লাগামহীন শুল্ক আরোপ, বিশ্ববিদ্যালয়ের বাজেট কর্তনের মতো প্রশ্নবিদ্ধ একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধেই মাঠে নেমেছে লাখ লাখ মার্কিনী। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। এরপর এগিয়ে চলেন ম্যানহাটনের রাস্তা ধরে। যুক্তরাষ্ট্রের পতাকা ও পোস্টার হাতে বাদ্যযন্ত্রের তালে তালে চলে স্লোগান নো কিংস ইন আমেরিকা। আওয়াজ তুলে জানিয়ে দেন কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনীরা। শিকাগোর রাস্তাও মুখরিত হয় ট্রাম্প বিরোধী নানা স্লোগানে। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়ে বিক্ষোভকারীরা। দক্ষিণ আফ্রিকান এক ধনকুবের জনগণের সবকিছু কেড়ে নিচ্ছে। ধনীরা আরো ধনী হচ্ছে আর ভোগান্তিতে পড়ছি আমরা। আরেক ধনকুবের শূকর হোয়াইট হাউসে বসে পুতিনের কথা মতো আমেরিকাকে চালাচ্ছে। কোনোভাবে এসব মেনে নেব না, লড়াই চালিয়ে যাব। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও জড়ো হন হাজার হাজার মানুষ। তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেননি তারা। নানা ব্যঙ্গাত্মক উপায়ে চলে ট্রাম্পের নানা নীতির প্রতিবাদ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার ও স্ট্যালিন আখ্যাও দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। আমাদের আইনগত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা ফ্যাসিবাদ। জোসেফ স্টালিনের কৌশল ব্যবহার করছে ট্রাম্প। আমাদের বোকা বানাতে পারবে না সে। দু সপ্তাহ আগেও ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইস্টার সানডেতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ভলোদিমির জেলেনস্কিকে রীতিমতো উপহাস করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট বেশ কয়েকদিন ধরে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছেন, আর তার এই প্রস্তাবে সাড়া না দিয়ে মাত্র 30 ঘন্টার জন্য হামলা বন্ধ করলেন পুতিন। এদিকে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই পুতিন এই নমনীয়তা দেখিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে জোর তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত বন্ধের প্রথম ধাপ হিসেবে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এই চাওয়াকে যেন রীতিমতো উপহাস করলেন রুশ প্রেসিডেন্ট। 30 দিনের পরিবর্তে যুদ্ধবিরতি দিলেন মাত্র 30 ঘন্টার জন্য। গেল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে রোববার পর্যন্ত সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে মানবিক দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হুমকি থামকিতেই একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্রকে হাতে রাখতেই কিছুটা নমনীয় অবস্থান তার। ডোনাল্ড ট্রাম্পের ভাবভঙ্গিতে বোঝা যায় সে রাশিয়ার ওপর কিছুটা বিরক্ত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তা বেশ বুঝতে পেরেছেন। তাই তিনি আসলে চেষ্টা করছেন ট্রাম্পকে খুশি করার। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আলোচনায় রাখতে পুতিন সর্বোচ্চ চেষ্টা করছেন না, কিন্তু বোঝাতে চাইছেন তিনি কিছু করছেন। আমি মনে করি মধ্যস্থতার ভূমিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও সরে আসা যে হুমকি দিয়েছিলেন এরই প্রতিক্রিয়া জানালেন পুতিন। ট্রাম্পকে এই খেলায় রাখতে চান তিনিও বুঝতে পেরেছেন যুদ্ধবিরতির আলোচনাকে উপেক্ষা করে ট্রাম্পের জন্য ব্যাপারটি জটিল করে ফেলেছেন তিনি। পুতিনের একদিনের যুদ্ধবিরতিকে যুদ্ধবিরতির ভ্রম বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক পোস্টে জানিয়েছেন অস্ত্রবিরতির কথা বললেও বিভিন্ন ফ্রন্ট লাইনে এখনও হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা।
বিভিন্ন সময়ে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এখনও বহাল রয়েছে। এদিকে দীর্ঘদিনের যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনও, ফলে উভয় পক্ষই যুদ্ধবন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার ভূমিকায় রাখতে চাইছে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি সংখ্যক বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন। নিজ নিজ দেশে ফিরেছে দুপক্ষেরই মোট 523 সেনা। বন্দি বিনিময়ে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার 277 ইউক্রেনীয় সেনাকে মুক্তি দিয়েছে মস্কো, যাদের বেশিরভাগই 25 বছরের কম বয়সী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ছাড়া পাওয়া রুশ সেনার সংখ্যা 246। মুক্ত ইউক্রেনীয় সেনাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে অপেক্ষায় ছিল তাদের স্বজনরা। পরিবারের সাথে সেনাদের সাক্ষাতের পর এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। চলতি বছর রাশিয়া ইউক্রেনের মাঝে চতুর্থ বন্দি বিনিময়। এটি 3 বছর ধরে চলা যুদ্ধে এ পর্যন্ত 4,500-এর বেশি সামরিক ও বেসামরিক ইউক্রেনীয় নাগরিক মুক্তি পেয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার শহরের বেওলু এলাকায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগানের পাশাপাশি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। আর এসব স্লোগানকে অবৈধ দাবি করে তা বন্ধের হুঁশিয়ারি দেয় পুলিশ। এরপরে শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে তাকসিম স্কোয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। অবশেষে পুলিশ ঢাল ব্যবহার করে আন্দোলনকারীদের পিছু হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসাহের সাথে পালিত হচ্ছে ইস্টার সানডে। শনিবার রাতে বিশ্বের নানা স্থানে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। শুভকামনার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নানা দেশে রয়েছে উৎসবের বর্ণাঢ্য আয়োজন। ক্যারল বা প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে স্মরণ করা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তককে। ঐতিহ্য অনুসারে রাতেই যিশুর জন্মস্থান বেথলহেমের নেটিভিটি গির্জায় মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বলা হয়, গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে বিপথগামী ইহুদিরা ক্রুশবিদ্ধের মাধ্যমে হত্যা করে যিশুকে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, মৃত্যুর 3য় দিবসে রোববার ঘটে যিশুর পুনরুত্থান। জেরুজালেমে কঠোর বিধিনিষেধের মধ্যেই চার্চ অফ দ্য হোলি সেপলকারে হয় বিশেষ প্রার্থনা। পাপ মোচনের প্রার্থনায় সামিল হয় হাজারো ভক্ত অনুসারী। প্রতি বছরের মতো এবারও ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের আয়োজন। অসুস্থতার কারণে পুরো প্রার্থনায় নেতৃত্ব দিতে না পারলেও বিশ্বব্যাপী সম্প্রীতির ডাক দেন পোপ ফ্রান্সিস। হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা আর সহিংসতার অন্ধকার দূর হয়ে ইস্টারের আলোকবর্তিকায় আলোকিত হোক বিশ্ব, এমন প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। রাশিয়া, ইউক্রেন সহ ইউরোপের অন্যান্য দেশেও পালিত হচ্ছে ইস্টার। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত বিশেষ প্রার্থনা হয় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে। ইস্টার ম্যাসে নেতৃত্ব দেন প্যাট্রিয়ার্ক কিরিল। মেয়র সের্গেই সোভিয়ানিনকে সাথে নিয়ে রোববার প্রথম প্রহরে বিশেষ প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাময়িক যুদ্ধবিরতির সুযোগে ইউক্রেনের বাসিন্দারাও যোগ দেয় প্রার্থনা আর উৎসবে। তাৎপর্যপূর্ণ দিনটি ঘিরে আছে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান। গ্রিসের কিওস দ্বীপে আয়োজন করা হয় কয়েকশো বছরের ঐতিহ্যবাহী বাজির প্রতিযোগিতা রকেতো পোলেমস। বাজির ঝলকানিতে আলোকিত হয় বিশাল এলাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবস। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।